সাবেক আইজি বেনজির আহমেদের সব সম্পত্তি ক্রোকে নির্দেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে এই নির্দেশ। টাকার ভাগাভাগির দ্বন্দ্বে খুন হন এমপি আনার। কিলিং মিশনের চুক্তি হয় 5 কোটি টাকায়। তদন্তে ঢাকায় ভারতীয় পুলিশের স্পেশাল টিম। যুক্তরাজ্য থেকে দেশে পাঠালে ক্ষতির মুখে পড়বে অভিবাসীরা, পালিয়ে না থেকে আইনি সহায়তা নেওয়ার পরামর্শ আইনজীবীরা। ঢাকায় নেই পর্যাপ্ত বিনোদন কেন্দ্র, বন্দি জীবন কাটছে শিশুদের, নানা অপরাধে জড়াচ্ছে উঠতি বয়সীরা, বলছেন বিশেষজ্ঞরা। So Rashad Hussain is up 138 all out Bangladesh. The US wins again. এবং হিউস্টনে সিরিজ হারে লজ্জায় ডুবল বাংলাদেশ। ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র, 145 রানও তাড়া করতে পারল না শান্তরা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি লিনি আফরোজ। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের সকল স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে মানি লন্ডারিং আইন ও দুর্নীতি দমন কমিশন বিধিমালার আলোকে মহানগর সিনিয়র স্পেশাল জজ এ আদেশ দেন। আবেদনের সঙ্গে বেনজির আহমেদের সম্পদের 17 পৃষ্ঠার তালিকাও আদালতে জমা দেন দুদক কর্মকর্তা। মহিউদ্দিন আহমেদের সহযোগিতায় আরও জানাচ্ছেন মাজহুল ইসলাম। এপ্রিল মাসের শুরুর দিকে একটি দৈনিক পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের নামে বেনামে অবৈধ সম্পদের চাঞ্চল্যকর তথ্য। দীর্ঘ চাকরি জীবন শেষে 2022 সালে অবসরে যান পুলিশের সাবেক আইজি। অবসরের পরই বেরিয়ে আসে তার সম্পদের নানা তথ্য। এসব ঘটনার প্রেক্ষিতে সাবেক আইজি বেনজির আহমেদের নামে বেনামের সম্পদের তথ্য অনুসন্ধান করে দুদক। অনুসন্ধান শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেনের আদালতে একটি প্রতিবেদন দাখিল করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ হাফিজুল ইসলাম। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, বেনজির আহমেদের বিরুদ্ধে অভিযোগ তিনি ক্ষমতার অপব্যবহার করে দেশে বিদেশে নামে বেনামে শত শত কোটি টাকার সম্পত্তি অর্জন করেছে। এসব সম্পত্তি তিনি স্থানান্তর, বিক্রি ও বিদেশে পাচারের চেষ্টা করেছেন। এমত অবস্থায় রাষ্ট্রের ক্ষতি আশঙ্কা করে তার সকল সম্পত্তি ক্রোকের আবেদন করেন দুদক কর্মকর্তা। আদালত এরই প্রেক্ষিতে মানি লন্ডারিং আইন ও দুর্নীতি দমন কমিশন বিধিমালার আলোকে সাবেক আইজিপি বেনজির আহমেদের সকল সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। অর্থের ভাগাভাগির দ্বন্দ্বে হত্যা করা হয়েছে এমপি আনোয়ারুল আজিম আনারকে। গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ জানিয়েছেন, 13 মে 30 মিনিটে শেষ হয় কিলিং মিশন। লাশ গুম করতে আলাদা করা হয় হাড় মাংস। মূল পরিকল্পনাকারী শাহিন পরিকল্পনা বাস্তবায়নে চুক্তি করেন 5 কোটি টাকার। নিউ টাউনের বাসায় আনারকে ডেকে আনার দায়িত্ব দেওয়া হয় শিলাস্তি রহমানকে। বিস্তারিত জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার জট খুলতে শুরু করেছে। ঘটনার তদন্তের দায়িত্বে থাকা ডিবি পুলিশের প্রধান হারুনুর রশিদ দুপুরের সংবাদ সম্মেলনে ঘটনার লোমহর্ষক বর্ণনা দেন। বিভিন্নভাবে খণ্ডিত করে এবং সেখানে বিভিন্ন ধরনের সেখানে আলাদা করে এক শরীর থেকে আলাদা করে মাংসের সাথে হাড় আলাদা করে সেখানে যেভাবে ওনারা হলুদের গুঁড়া দিয়ে যেভাবে তারা এটাকে বিভিন্ন জায়গাগুলি করেছে। গোয়েন্দা প্রধান জানান, 13 মে 30 মিনিটেই শেষ করা হয় কিলিং মিশন। সেটা 13 তারিখ 2:51 মিনিটে তারা সবাই ঢুকেছে এবং আধা ঘন্টার মধ্যেই কিন্তু এই নৃশংস বর্বরচিত হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে যায়। মূল পরিকল্পনা করেন শাহিন, অংশ নেয় আরও 5 থেকে 6 জন। হলো ফ্ল্যাট নম্বর 2B1, হাউস নম্বর 17, রোড নম্বর 65, গুলশান 2 এই বাসা। আরেকটা বাসা ছিল হলো বসুন্ধরা, সেটা হলো 1929, রোড নম্বর 32, ব্লক এ বসুন্ধরা আবাসিক এলাকা। এই দুইটা বাসায় তাদের অন্তত 1 মাসে 2 মাসে অনেকগুলি প্ল্যান হয়েছে। সে প্ল্যানের পার্ট হিসাবে প্রথমে তারা একটি বাসা ভাড়া নেই সেখানে 25 তারিখ, এবং সে বাসা ভাড়া এগ্রিমেন্টে বলা আছে তারা সেখানে গিয়ে 30 তারিখ উঠবে, এবং তারা সেই মোতাবেকই মাস্টার প্ল্যান যিনি করেছেন তাকে হত্যা করা তিনি, এবং যিনি অপরাধটা হত্যাকাণ্ড সংগঠিত করবেন যিনি করবেন উনি, এবং আরেকজন তাদেরই গার্লফ্রেন্ড, তারা 3 জনে মিলে 30 তারিখ বাংলাদেশ থেকে তারা বিমান যুগে চলে যায়। হারুনুর রশিদ জানান, এমপি আনারকে নিউ টাউনের বাসায় আনার দায়িত্ব পালন করেন শাহিনের বান্ধবী শিলাস্তি রহমান। লাশ গুম করতে অবলম্বন করা হয় ভয়ঙ্কর পন্থা। তার গার্লফ্রেন্ড সেলেস্টি আর যে মূল কাজটা করেছে, হত্যাকাণ্ডের সংগঠক হিসেবে কাজ করেছে, যাকে রেখে আসছিল শাহিন, তার নাম হচ্ছে আমানুল্লাহ। কিন্তু এই আমানুল্লাহ কিন্তু তার নাম আমানুল্লাহ না,
সে কিন্তু সেখানে একটা মানে নতুন পাসপোর্ট করে আমানুল্লাহ সেজেছে, কিন্তু তার নাম কিন্তু আরেকটা। ওই যে নামটা, সে কিন্তু পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির বড় নেতা ছিল, তার নাম গলাকাটা পার্টির নেতা। সে তার বিরুদ্ধে। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, এমপি আনারের হত্যাকারীরা চিহ্নিত, তদন্ত শেষ হলেই তালিকা প্রকাশ করা হবে। আমাদের পুলিশ, আমাদের গোয়েন্দা সংস্থা এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা, ভারতীয় পুলিশ, দুই দেশ থেকে আমরা কাজ করছি যাতে এই মানে আরও কিছু তথ্য, আমরা তো সুনিশ্চিত হয়েছি তাকে হত্যা করা হয়েছে, যারা হত্যা করেছেন মানে তাদের মুখের থেকে আমরা এগুলি শুনেছি, কিন্তু ডেড বডিটা আমরা এখনো উদ্ধার করতে পারিনি। আমরা সেই যে তদন্তের খাতিরে, তদন্তের স্বার্থে আমরা আপনাদেরকে বলছিলাম যে আমরা এই তদন্তটা মোটামুটি গুছিয়ে এনে আপনাদেরকে জানাবো। এই ঘটনা সরকার অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সবকিছু তখনই আমরা। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। এমপি আনার হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে ঢাকা এসেছে ভারতীয় গোয়েন্দা পুলিশের বিশেষ টিম। রাজধানী মিন্টো রোডে ডিবি কার্যালয়ে গোয়েন্দা বিভাগের প্রধান হারুনুর রশিদের সঙ্গে দীর্ঘ সময় বৈঠক করেন ভারতের গোয়েন্দা বিভাগের সদস্যরা। বৈঠক শেষে সাংবাদিকদের ডিবি প্রধান বলেন, ঘটনা তদন্তে দুই দেশের পুলিশ একে অপরকে তথ্য দিয়ে সহযোগিতা করছে। খুব শীঘ্রই মরদেহ উদ্ধার করতে সমর্থ হবে পুলিশ। এতক্ষণ যায় না, সামনে যায়। আসামি যে যে এখানে হত্যাকাণ্ডটি সংগঠিত করেছে এবং সেখানে তারা জিজ্ঞাসাবাদ করেছে, আমাদের কাছে যে তথ্যগুলো যেভাবে দিয়েছে তারা তাদের কাছে স্বীকার করেছেন এবং তারা সেই তথ্যগুলি শুনেছেন এবং তারা মানে এই যে অপরাধীর কথা শুনেছেন এবং পাশাপাশি ওই দেশেও যিনি গ্রেপ্তার হয়েছেন ওনারা আমাদেরকে বলেছেন, তার মাধ্যমে তারা হয়তো শীঘ্রই চেষ্টা করছেন যেন ওই আসামিটাকে যে আসামি ডেড বডির যে বিভিন্ন পার্টগুলি কোথায় ফেলেছেন সেটা তারা হয়তো শীঘ্রই তারা বের করে ফেলতে পারবে। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিন কোর্ট চাঁদপুরের বাসিন্দা। এমপি আনারের বাল্যবন্ধু শাহিন বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও নিয়ন্ত্রণ করেন এই এলাকার স্বর্ণচোরা চালান। টাকার ভাগ বাটোয়ারা নিয়েই আনারের সঙ্গে শাহিনের দ্বন্দ্ব শুরু। মিশন বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় আরেক বন্ধু চরমপন্থী নেতা আমানুল্লাহ আমানকে। ইরফান রানার ক্যামেরায় নাহিদা সান্তিতার রিপোর্টে বিস্তারিত। স্বর্ণ চোরাচালানের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে প্রায় মাসখানিক আগে ঝিনাইদহের কোটচাঁদপুরের এই বাগানবাড়িতে বসেই এমপি আনোয়ারুল আজিমকে হত্যার পরিকল্পনা সাজাই তারই ছোটবেলার বন্ধু আখতারুজ্জামান শাহিন। সেই পরিকল্পনা অনুসারে 30 এপ্রিল বান্ধবী শিলাস্তি রহমান ও চরমপন্থী নেতা আমানুল্লাহ আমানকে নিয়ে কলকাতায় যান শাহিন। ভাড়া নেন কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের 56 নম্বর ফ্ল্যাট। সেখানে আমানের সাথে 5 কোটি টাকা চুক্তিতে হত্যার দায়িত্ব বুঝে দিয়ে 10 মে ফিরে আসেন দেশে। পূর্ব পরিকল্পনা অনুসারে শাহিনের বান্ধবী শিলাস্তি রহমানকে দিয়ে সেই ভাড়া করা ফ্ল্যাটে ডেকে আনা হয় এমপি আনারুল আজিমকে। সেখানে 13 মে আমানুল্লাহ আমান ভাড়াটে খুনি ফয়সাল ও মোস্তাফিজ সহ 5-6 জন মিলে হত্যা করে এমপি আনারুল আজিমকে। এই হত্যাকাণ্ডের ঘটনার পর শাহিনের অপকর্ম নিয়ে মুখ খুলতে শুরু করেছে এলাকাবাসী। বেরিয়ে আসছে শাহিনের অন্ধকার জগতের নানা কাহিনী। এর আগে ভাটা ছিল, ভাটা নষ্ট করে বাংলো করেছে, তারা ওরা ছবি ঠিক মতো দেখিনি কোনোদিনই। ওই শুনেছি সাইড মেয়ে ছেলে নিয়ে এসে ভালো ভালো লোক ভিডিও করে ইনি জিম্মি করে, ইনার দ্বারা এমন কোনো কাজ নেই যে হয় না। এর মাদকের ব্যবসা, এর ইয়াবার ব্যবসা, এর স্বর্ণের ব্যবসা, এমন কোনো বিজনেস নেই করে না। শাহিন মিয়ার দেশে আইনি আওতায় এনে সুষ্ঠু একটা বিচার আমরা চাচ্ছি। আর একজন সংসদ সদস্যের এমন নৃশংস হত্যাকাণ্ড মেনে নিতে পারছেন না নেতাকর্মীরা। স্থানীয় নেতাকর্মী সহ শাহিনের ভাই পৌর মেয়রও চাই এই হত্যাকাণ্ডের বিচার। আমি এখনো এটা রিলাই করতে পারছি না, যে বিশ্বাস করতে পারছি না যে আমার ভাইয়ের একটা কাজের সাথে জড়িত থাকতে পারে। তবে যদি তদন্তের সত্যতা মেলে তখন তারা আমার অস্বীকার করার থাকবে না। তবে পুলিশ বলছে শাহিন মাঝে মাঝেই দেশে আসতেন এবং তার বাগান বাড়িতে থাকতেন। তবে এখানে কে বা কারা আসতেন তার কোনো তথ্য নেই পুলিশের কাছে। এই হত্যাকাণ্ডের পর শাহিনের বিষয়ে সবকিছুই খতিয়ে দেখছে পুলিশ। 2 তলা একটা
ভবন আছে যেটা সম্ভবত ডুপ্লেক্স। তো এখানে কে কারা কখন আসতো এটা সুনির্দিষ্টভাবে আমাদের কাছে ওরকম তথ্য নাই। আমরা বিষয়টাকে এখন সম্পূর্ণ গোয়েন্দা নজরদারিতে রাখছি। এমপি আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীন 1991 সাল থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের 379 ইস্ট হেভেন স্ট্রিট ব্রুকলিন এলাকায় থাকেন। সে মাদক স্বর্ণ চোরাচালান সহ নানা অপকর্ম চালিয়ে আসছেন দীর্ঘদিন ধরে। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি। এমপি আনার হত্যাকাণ্ডে ভারত কোনোভাবেই দায় এড়াতে পারে না বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন উল্টোটা হলে বড় চাপে পড়তো বাংলাদেশ। আর এখনো লাশ উদ্ধার করতে না পারাকে কলকাতা পুলিশের বড় ব্যর্থতা হিসেবে দেখছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক। এই ঘটনায় আনুষ্ঠানিকভাবে ভারত সরকার কিছু না জানারও কারণও দেখছেন না তারা। শাহাদাত নিশাদের রিপোর্ট। ভারতের গুরুত্বপূর্ণ ও পরিকল্পিত শহরগুলোর মধ্যে অন্যতম শহর পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার নিউ টাউন। পরিকল্পিত এই শহরেই অনেকটা প্রকাশ্যে খুন হয়েছেন বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। হত্যাকাণ্ডের বেশ কয়েকদিন পার হলেও এখনও এমপি আনারের মরদেহ উদ্ধার করতে পারেননি কলকাতা পুলিশ। সে দেশের সিআইডি তৎপরতা লক্ষ্য করা গেলেও আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি ভারত সরকার। এই হত্যার পেছনে রহস্য কি, আর একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়েও কেনই বা নিরাপত্তাহীনতায় ছিলেন এই সাংসদ, সে বিষয়ে উঠেছে নানা প্রশ্ন। এমন হত্যাকাণ্ডে ভারত কোনোভাবেই দায় এড়াতে পারেন না বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। আমাদের দেশে হয়তো মেম্বার অফ পার্লামেন্ট বিদেশি মারা যায়নি, কিন্তু বিদেশি মারা গেছে এরকম ঘটনা তো ঘটেছে, তাই না? সন্ত্রাসী কার্যকলাপে বিদেশে মারা গেছে, সেটাও হয়েছে। আমার মনে হয় না ওইভাবে দেখা ঠিক। কথা হচ্ছে যে ভারতের জন্য তো একটা ইমেজ সংকট, একটা মেম্বার অফ পার্লামেন্ট এরকম ভাবে নিহত হলো, এবং যেভাবে নিহত হয়েছে, যে চিত্রটা আমরা খবরে দেখছি, সেটাও তো একটা ভয়ঙ্কর বিষয়। অপরাধ বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে যেমন বিভিন্ন দেশের নাগরিকদের জন্য আলাদা নিরাপত্তা ব্যবস্থা থাকে, সেক্ষেত্রে ভারতেও বাংলাদেশের নাগরিকদের জন্য নিরাপত্তা জরুরি। যেহেতু একটা নিরাপত্তার ঘাটতি সেখানে তৈরি হয়েছে, তার মানে চাইলে ওখানে গিয়ে কাউকে হত্যা করা যায়, তো সেটি তো নিশ্চয়ই এটি পশ্চিমবঙ্গ বলুন বা সার্বিকভাবে ভারত সরকারকেও ভাবাবে। সুতরাং এই বিষয়টা তারা আলাদাভাবে দেখবে বলে আমার কাছে মনে হয়। গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়ায় ভারতে যাওয়া অবহিত করা জরুরি ছিল উল্লেখ করে সাবেক আইজিপি AKM শহীদুল হক বলেন, এমপি আনারের হত্যায় ভারতের কেউ জড়িত কিনা তা দ্রুত খুঁজে বের করার দায়িত্ব দেশটির আইন শৃঙ্খলা বাহিনীর। দায়িত্বশীল ব্যক্তি হলে আপনি দায়িত্বশীল ভাবে চলবেন। আপনি নিজে যদি মনে করেন যে আপনার নিরাপত্তা বিঘ্ন হতে পারে, আপনার শত্রু আছে, তাহলে সেটা আগে থাকতেই আপনি সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীকে জানাবেন। গেল 12 মে চিকিৎসার কথা বলে দর্শনা সীমান্ত দিয়ে ভারত যান ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। আশ্রয় প্রত্যাশী অবৈধ অভিবাসীদের অধিকাংশই প্রতারিত হয়ে আছেন যুক্তরাজ্যে। দেশ বা কোনো প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত না হলেও তাদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত বড় ধরনের ক্ষতির মুখে ফেলবে তাদের। অবশ্য আইনগত প্রক্রিয়া চলা পর্যন্ত সেখানে থাকার সুযোগ আছে বলে দাবি সেখানকার আইনজীবীদের। আর এমন সিদ্ধান্ত বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার রোধ করবে বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। এম এ আজিমের রিপোর্ট। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অনেক দেশের নাগরিকেরই স্বপ্ন যুক্তরাজ্যে নাগরিকত্ব। এজন্য অবৈধভাবে হলেও অনেকেই পাড়ি জমান দেশটিতে, পরে বৈধতা পেতে করেন আশ্রয়ের আবেদন। তখন সে আবেদনে অনেকেই করছেন দেশবিরোধী নানা মিথ্যাচার। গেল বছর ভ্রমণ কিংবা কাজের ভিসায় যুক্তরাজ্যে যান 11,000-এর বেশি বাংলাদেশি। সেখানে তারা বসবাসের জন্য আশ্রয় আবেদন করেছিলেন, কিন্তু প্রাথমিক আশ্রয়ের জন্য মাত্র 5% আবেদন মঞ্জুর হয়। বাকি 10,000-এর বেশি আবেদন খারিজ করে দিয়েছে যুক্তরাজ্য কর্তৃপক্ষ। এসব আশ্রয় প্রার্থীকে এখন ফেরত পাঠাবে ঋষি সুনাক সরকার। যুক্তরাজ্য প্রবাসী এ শিক্ষার্থী জানান, বাড়তি আয় আর টিকে থাকতে শিক্ষার্থী ভিসায় যাওয়ারাও আশ্রয় প্রত্যাশী হচ্ছেন। কম টাকা দিয়ে আসার পরে সেই পড়াশোনা কন্টিনিউ করার জন্য যে টিউশন ফিস দেওয়া দরকার হয় সেটি তারা বহন করতে পারেন না। তখনই তারা সিদ্ধান্ত নেন যে পড়াশোনা বাদ দিয়ে অ্যাসাইলাম সিক করবেন। তবে আবেদনকারীদের অনেকেই গেছেন অবৈধভাবে। 1 মাস পরে তার কোম্পানিটির লাইসেন্স বাতিল হয়ে গেছেন, তখন তারা অবৈধ হিসেবে গণ্য হন। তখন তারা আর বাংলাদেশে বা দেশে ফেরত যাওয়ার কথা চিন্তাই করতে পারেন না। তখন তারা বাধ্য হয়ে এদেশে অ্যাসাইলাম সিক করেন।
এমন সিদ্ধান্তে পালিয়ে না থেকে আইনি সহায়তার পরামর্শ এ আইনজীবীর। অবৈধভাবে যে বাংলাদেশিরা বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন তাদের এখনো আইনি অধিকার রয়েছে। তারা ইচ্ছে করলে তাদের অবস্থান থেকে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করতে পারেন এবং যতক্ষণ পর্যন্ত এই অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকবে, চলমান থাকবে, ততক্ষণ পর্যন্ত এই চুক্তির পরেও আপনাকে ডিপোর্ট করা সম্ভব হবে না। আর এ অভিবাসন বিশেষজ্ঞ মনে করছেন, অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়া রোধ করবে। যে কোনোভাবে দেশের বাইরে চলে যাব, গেলেই আমি খুব ভালো থাকব, এই যে তার এই মনোভাব এবং গিয়ে চট করে একটা আশ্রয় প্রার্থনা করে দেওয়া, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আসলে বাংলাদেশে এমন কোনো সংকট ওই ব্যক্তির হয়তো ঘটেনি যে কারণে সে আশ্রয় প্রার্থনা করতে পারে। এর ফলে তো আসলে দেশের ভাবমূর্তি সংকটে পড়ে। অবৈধ অভিবাসীরা বৈধ পন্থায় রেমিটেন্স পাঠায় না, এজন্য তাদের ফেরত পাঠানোয় রেমিটেন্সের উপর কোনো প্রভাব পড়বে না বলেও দাবি বিশেষজ্ঞদের। যুক্তরাজ্য থেকে প্রবাসী আয় আসায় খুব বেশি প্রভাবিত হবে বলে মনে করছি না। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। কুষ্টিয়ায় কাউন্সিলর কিশোর কুমারের ত্রাসের রাজত্ব, প্রতিবাদ করলেই চলে নির্যাতন, বাদ যান না নারীরাও। জাদুর শহর ঢাকা দিন দিন পরিণত হচ্ছে যান্ত্রিক নগরে। কোথাও বসে দুদণ্ড শ্বাস নেবার মুক্ত পরিবেশ নেই। সুস্থ এবং পরিবেশ বান্ধব বিনোদন কেন্দ্রের অভাবে নগরের শিশুদের কাটাতে হয় বন্দি জীবন। এমনকি উঠতি বয়সীরা এ কারণে মাদকাসক্ত কিশোর গ্যাং এর সাথে জড়িয়ে পড়ছে বলে মনে করেন মনোরোগ বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাতুল মোহনার প্রতিবেদনে। জায়গাটি চেনা চেনা লাগছে কি? 90 দশকে ঢাকায় বেড়ে ওঠা বেশিরভাগ মানুষের শৈশব জড়িয়ে আছে এর সাথে। ছুটির দিনে বাবা মায়ের হাত ধরে হাওয়াই মিঠাই খেতে খেতে এখানে ঘুরে বেরিয়েছেন অনেকেই। ঠিক ধরেছেন, বিধ্বস্ত এই জায়গাটি এক সময়ের জনপ্রিয় বিনোদন কেন্দ্র শাহবাগ শিশু পার্কের। এখন আর এখানে মেরিগো রাউন্ডের আমাদের দেশটার স্বপ্নপুরি বাজে না, শোনা যায় না শিশুদের কোলাহল, পরিবার পরিজনের অট্টহাসি। উন্নয়ন সংস্কারের অজুহাতে 5 বছর ধরে বন্ধ শাহবাগ শিশু পার্ক। কঙ্কালসার হয়ে পড়ে আছে ব্যবহৃত যন্ত্রপাতি। কবে নাগাদ চালু হবে তারও ঠিক ঠিকানা নেই। একটা সময় ঢাকায় মানুষ আসতো বিভিন্ন বিনোদন কেন্দ্র ঘুরে দেখতে, আর এখন 4 দেয়ালের মাঝে ফোনের স্ক্রিনেই আটকে আছে সময়। কী বা করবে মানুষ? যেদিকে চোখ যায় শুধু সুউচ্চ ভবন। রমনা পার্ক, হাতিঝিলের মতো যে দু একটা জায়গা অবশিষ্ট আছে সেখানে গিয়েও মেলে না প্রশান্তি। বিনোদন কেন্দ্রগুলোতে অসামাজিক কার্যকলাপের কারণে পরিবার নিয়ে ঘুরতে যাওয়া বেশ অস্বস্তিকর। মিডল ক্লাস ফ্যামিলি আমরা তো চাইলে ফ্যান্টাসি কিংডম বা ভালো ভালো বিনোদন কেন্দ্র যাইতে পারি না। হাতিঝিলে একটু হাঁটতে আসছি আমরা, পাশে দিকে একবার নোংরা অবস্থা খারাপ, গাঁজা খাইতেছে, যে যেভাবে পারতেছে অনেক নোংরা করে ফেলছে আর কি। তো এই পরিস্থিতিতে আমরা কোথায় যাব? এখন তো হলো বাচ্চারা বন্দি খাঁচার মতো, ওরা তো আর বের হতে পারতেছে না। ওরা যে একটা জায়গায় হাঁটবে, দৌড়াবে, খেলবে, ওটা কিন্তু ওরা পাচ্ছে না। আরে এই যে সামান্য একটু আটটু আছে ওই দিক দিয়ে আসে, সারাদিন বিল্ডিংই তো বিল্ডিং আর বিল্ডিং, এদিকে একটু জায়গা জোটা আছে, এটার মধ্যে আসে বিনোদন করবার লাগে মানুষ। এরকম একটা খোলা জায়গা, মুক্ত বাতাস খুবই জরুরি, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষ করে ঢাকা সিটিতে এই জায়গার খুবই অভাব। ঢাকায় পরিবেশ বান্ধব বিনোদন কেন্দ্র এবং পর্যাপ্ত খেলার মাঠ না থাকায় উঠতি বয়সে শিশুরা মাদকাসক্ত এবং কিশোর গ্যাংয়ের সাথে জড়িয়ে পড়ছে বলে জানান মনোরোগ বিশেষজ্ঞ। ছোটবেলায় নানা প্রকৃতির মধ্যে বেড়ে ওঠে এবং তার যখন অন্য 8-10 জনের সাথে সেই মেলামেশার জায়গাটা তার হয়, তার কিন্তু অলরেডি এক ধরনের আত্মবিশ্বাসের জায়গাটা তৈরি হয়। যখন এই মোবাইলের মধ্যে হলো তার এই বিনোদনের জায়গাটা, খেলার জায়গাটা নিচ্ছে, সে কিন্তু একটা ফ্যান্টাসি, একটা ওয়ার্ল্ড তার মধ্যে তৈরি হচ্ছে, যেটার সাথে বাস্তবতার কোনো রকমের কোনো মিল নেই। শিশুদের সৃজনশীলতা পূর্ণমাত্রায় বিকাশে ইট কাঠের শহরে পর্যাপ্ত বিনোদন কেন্দ্র প্রয়োজন বলে মনে করেন নগরবাসী। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। ঈদের আগে চড়া সব ধরনের নিত্যপণ্য, স্বস্তি নেই মাছ, মাংস এবং সবজিতে। বাজারে খবর জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক রহমান। আতিক, ছুটির দিনের বাজার পরিস্থিতির খবরাখবর জানাবেন এবং সেই সাথে মশলা সহ নিত্যপণ্যের বাজার দর নিয়ে আপনার কাছে এই মুহূর্তে কি তথ্য আছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ লিমিয়া। আপনি জানেন যে কুরবানি ঈদের মাত্র বাকি রয়েছে 22 দিন, অর্থাৎ এর মধ্যে কিন্তু স্বাভাবিক তুলনায় কুরবানি ঈদের মশলার দাম অনেকটাই চাহিদা থাকে বেশি, এবং এর মধ্যে আসলে অনেকটাই কিন্তু যে
মশলা জাতীয় সেগুলো কিন্তু দাম ইতিমধ্যেই বৃদ্ধি হয়েছে এবং বিশেষ করে আসলে যে সমস্ত আসলে মশলা রয়েছে সেগুলো কিন্তু দ্বিগুণ থেকে তুলনামূলক বেশি রয়েছে। তবে দেশের উৎপাদিত পণ্য দুটি বাজারে পুরোপুরি আমদানি নির্ভর বলা যায়। বিশেষ করে হলুদ এবং শুকনা মরিচ সেগুলো কিন্তু অনেকটাই বাড়তি রয়েছে এবং যে জিরা, সাদা এলাচ এবং যে বিভিন্ন ধরনের যে মশলা রয়েছে সেগুলো কিন্তু বাড়তি রয়েছে। বিশেষ করে সাদা এলাচ গত সপ্তাহে ছিল 2400 থেকে 2500 টাকা, সেটি কিন্তু এখন বর্তমানে 3600 টাকা কিন্তু কেজিতে বিক্রি হচ্ছে এবং ব্যবসায়ীরা বলছেন যে ডলারের দাম বাড়তি হওয়ার কারণে আসলে এই মশলার দাম কিন্তু বেড়েছে এবং বিশেষ করে আসলে কুরবানি ঈদের যে কোরবানি ঈদকে সামনে করে আসলে অনেক ব্যবসায়ীরাও কিন্তু অর্থাৎ স্টক করে রেখে দেওয়ার কারণেও এই সমস্ত মশলা কিন্তু দাম বেড়ে যাওয়ার কারণ রয়েছে। বিশেষ করে আসলে খুচরা এবং পাইকারিদের ব্যবসায়ীর মধ্যে কিন্তু অনেক এই মশলার যে অর্থাৎ দাম সেটি কিন্তু পার্থক্য রয়েছে এবং বিশেষ করে আসলে দারুচিনি যে 10 কেজি কার্টন 4500 থেকে 4800 টাকা, এই হিসাবে প্রতি দারুচিনি কিন্তু 500 থেকে 600 টাকা কিন্তু কেজিতে গত সপ্তাহের মধ্যে আসলে বেড়েছে। আমরা একটু একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো, মানে আপনি একটু বলবেন যে আসলে কি পরিমাণ মশলা বেড়েছে? মশলার মধ্যে জিরা এর আগে ছিল 600 টাকা, এখন বর্তমানে 750 টাকা। আর দারচিনি হলো 500 টাকা, 520 টাকা এটা বেচা চলে। আর এলাচ এর আগে ছিল 2000 টাকা, 2200 টাকা, এখন বর্তমানে 3400 টাকা, 3600 টাকা এখন বর্তমানে বাজার। আর লবঙ্গ বাজার 2000 টাকা এবং সাথে যে কালো বড় এলাচ যেটা ওইটা হলো 3000 টাকা কেজি। বর্তমানে গত ঈদের চেয়ে এই ঈদের ডাবল দাম বলা চলে আর কি। এটা আসলে বাড়ার কারণ কি এটা ইনপোর্টের মাল, তো এগুলো তো বাংলাদেশি পণ্য না, বাইরের পণ্য। বাইরে থেকে যে দাম আসে ওই দামে আমাদের বিক্রি করতে হয়, যে দামে কিনা ওই দামে বিক্রি করা লাগবে, এটাই আর কি। ধন্যবাদ। শুনছিলেন যে আসলে এই ধরনের মশলা যেগুলো আসলে বাইরের থেকে আমদানি করা হয় সেগুলো কিন্তু আসলে এই মশলা জাতীয় জিনিস কিন্তু বেড়ে গিয়েছে এবং বিশেষ করে আসলে ডলারের বাড়তি দামের কারণেও কিন্তু একটা প্রভাব রয়েছে। তো সবকিছু মিলেই বলা চলে যে কোরবানি ঈদকে সামনে রেখে আসলে এই মশলা দাম কিন্তু বেড়েই চলছে এবং যারা নিম্নবর্তী এবং মধ্যবর্তী রয়েছেন তারাও কিন্তু অনেক এই দামের কারণে কিন্তু হাতের নাগালের মধ্যে রয়েছে। তো এই ছিল আমার কাছে লিমিয়া টাঙ্গাইল মশলা বাজার নিয়ে। ফিরে যাচ্ছি স্টুডিওতে। সহ নিত্যপণ্যের বাজার দরের পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী আতিক। দেখছেন সংবাদ সকাল। কুষ্টিয়ায় এক কাউন্সিলরের ত্রাসের রাজত্বে অসহায় এলাকাবাসী। দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল, অবৈধ অস্ত্রের মহড়া, চাঁদাবাজি সহ নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে প্রভাবশালী ওই কাউন্সিলর ও তার সহযোগীরা। তার এসব অপকর্মের প্রতিবাদ করলে এলাকাবাসীর উপর চালানো হয় অমানবিক নির্যাতন, হামলা করা হয় ঘরবাড়িতে, অস্ত্র ঠেকিয়ে দেওয়া হয় প্রাণনাশের হুমকি। তার নির্যাতনের হাত থেকে বাদ পড়েন না নারীরাও। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। এটি কুষ্টিয়ার 10 নম্বর ওয়ার্ড কাউন্সিলর কিশোর কুমার জগতের দলবল নিয়ে প্রকাশ্য অস্ত্র হাতে মহড়ার দৃশ্য। এভাবেই মিলপাড়া এলাকায় জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে গড়ে তুলেছেন ত্রাসের রাজত্ব। দীর্ঘদিন ধরে এই এলাকায় সরকারি জমি দখল, চাঁদাবাজি, অবৈধ অস্ত্রের মহড়া সহ নানা অপকর্ম করে আসছেন এই কাউন্সিলর কিশোর কুমার জগৎ। তার এসব অপকর্মের প্রতিবাদ করলেই এলাকাবাসীর ওপর চালানো হয় অমানবিক নির্যাতন, হামলা করা হয় ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে, অস্ত্র ঠেকিয়ে দেওয়া হয় প্রাণনাশের হুমকি। এমন বিভিন্ন ঘটনায় এই কাউন্সিলরের বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও বরাবরই থাকেন ধরাছোঁয়ার বাইরে। ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার সাধারণ মানুষ। প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। চাঁদা চাইছে, চাঁদা না দেওয়ার কারণে আমার দোকানপাট ভাঙচুর
করে অস্ত্র থেকে আমার স্ত্রীকে আঘাত করে। এই কাউন্সিলর হওয়ার পর থেকেই মিলপাড়ায় চাঁদাবাজি, অস্ত্রবাজি, আপনার যেসব জায়গা আছে, জায়গা জমি দখল করে বিক্রি করতেছে। আমরা এই অত্যাচার থেকে বাঁচতে চাই, আমরা এই অত্যাচার সহ্য করতে পারছি না। এরা রাত্রের অন্ধকারে অস্ত্র শস্ত্র নিয়ে এসে দোকানটা ভাঙচুর, মানুষের উপর অত্যাচার, এই কার্যকলাপ করে পারে। কথা বলতে গেলে মারার হুমকি থাকা, আমরা বাঁচতে চাই। কাউন্সিলর কিশোর কুমার জগতের নির্যাতনের হাত থেকে বাদ পড়েন না এলাকার নারীরাও। চাঁদা না পেয়ে এক যুবককে পিটিয়ে হত্যার গুরুতর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। আমার কাছে 50,000 টাকা চাঁদা আছে, আমি বলছি না চাঁদা দেবো না। জগতের নির্দেশে আমার ওর হাতে আপনার গান শট থাকে, ওটা দিয়ে আমাকে ধরে মারে আমি যখন হাত দিয়ে ঠাকাই তখন আমি হাতে লাগি। জগ মেম্বাররা সব চাঁদা চায়, চাঁদা দিতে পারি না বলে আমার ছেলের ডাইকেল দিয়ে পার্কের ভেতর দিয়ে হত্যা করে। আমরা তো সব ভয়ে আতঙ্কের মাঝে আছি। মনে করেন এরা তো রাত দিন মনে করেন অস্ত্র নিয়ে মহড়া করে বেড়াচ্ছে, নারীর উপরে এরকম অত্যাচার করবে, এটা তো মানি নেওয়া যাবে না। আর এসব ঘটনায় ওই কাউন্সিলর সহ তার সহযোগীদের বিরুদ্ধে থানায় একাধিক মামলাও রয়েছে। বর্তমানে তিনি জামিনে আছেন বলে জানায় পুলিশ। পরবর্তীতে তার বিরুদ্ধে আবার এ ধরনের অভিযোগ পেলে আটক করে আইনের আওতায় সোপর্দ করার কথা বলছেন পুলিশের এই কর্মকর্তা। যদি এরকম কোনো কিছু পেয়ে থাকি, যদি তার বিরুদ্ধে অভিযোগ, তাহলে আমরা অবশ্যই তাকে আটক করে আইনের হাতে সোপর্দ করব। নানা অভিযোগে অভিযুক্ত কাউন্সিলর কিশোর কুমার জগতের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। সংবাদ সকালে আরো থাকছে। নিজ জন্মস্থান মাশহাদে দাফন হলেন ইব্রাহিম রাইসি, শেষ বিদায় জানাতে লাখো মানুষের ঢল। প্রতি বর্ষায় ভয়াবহ রূপ নেয় পদ্মা নদী। আগ্রাসী নদীতে বিলীন হয় ফসলি জমি ও বসতবাড়ি। এর পেছনে অন্যতম কারণ অপরিকল্পিতভাবে নদী থেকে বালি উত্তোলন। বর্তমানে এমন বালি উত্তোলনের মহোৎসব চলছে চাঁপাইনবাবগঞ্জে। ইজারা ছাড়াই একটি প্রভাবশালী সিন্ডিকেট বালি তুলে চালাচ্ছে রমরমা বাণিজ্য। সহকর্মী তারেক রহমানের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা ইসলাম। পদ্মার আগ্রাসী থাবায় ভাঙছে ফসলি জমি, বসতবাড়ি বিলীন হচ্ছে নদীতে। এতে নিজ ঠিকানা হারান পদ্মা পাড়ের অনেক বাসিন্দা। যদিও এটি বর্ষা মৌসুমের চিত্র, তবে কি কারণে এমন আগ্রাসী হয়ে ওঠে পদ্মা? উত্তর মেলাতে চোখ রাখা যাক চাঁপাইনবাবগঞ্জের চরবাডাঙ্গা ইউনিয়নের পদ্মা নদীর আলিমনগর ঘাটে। এখানে নদী থেকে অপরিকল্পিতভাবে বালু তুলে ট্রলারে এনে স্তূপ করা হচ্ছে পারে। অবৈধ এ কর্মযজ্ঞ চলছে প্রকাশ্যেই। জেলা প্রশাসনের কার্যালয়ের তথ্য মতে চলতি বছর জেলার সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন রাসেল ইজারা নেয় রানীনগর বালুমহালের, যার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে একই কমিটির সভাপতি রুহুল আমিন। এদের সঙ্গে আছেন আজিজুল ইসলাম ও মনির হোসেন বকুলো। এই সিন্ডিকেট শুধু রানীনগর বালিমহাল ইজারা নিয়ে পুরো পদ্মা জুড়ে অবৈধভাবে তুলছে বালু। এসব নিয়ে কথা বললেই পদ্মা পাড়ের বাসিন্দাদের পড়তে হয় তাদের রোষানলে। আমরা বাধা দিতে গেলে আমাদের উপরে হামলা করে তাড়িয়ে ধরেন কি যে মার্ডার করে মাটি কাটে নিয়ে গেল, ফের আবার কাকা আসছিল ডেজার নিয়ে, আমরা কাটতে দিনই খুব। অবৈধভাবে মাটি ও বালি উত্তোলন করায় উর্বরতা হারিয়ে চাষাবাদের অনুপযোগী হয়ে পড়ছে পদ্মা পাড়ের হাজার বিঘা জমি। এতে চরম খাদ্য সংকটের শঙ্কা জমির মালিকদের। বালি তোলার ফলে সরকার যে কোটি কোটি টাকা দিয়ে বাঁধগুলো বাঁধছে, বালি তোলার ফলে আবার গভীরতা হয়ে যাচ্ছে। এসব অবৈধ বালি উত্তোলন বন্ধে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন ব্যবস্থা নেওয়ার কথা বললেও বাস্তবায়ন নিয়ে রয়েছে নানা প্রশ্ন। যত্রতত্র হতে মাটি কাটার ক্ষেত্রে আমরা পানি উন্নয়ন বোর্ডের যদি কোনো স্ট্রাকচারের ক্ষতি হয় মাটি কাটার ফলে, তখন আমরা সেটা ব্যবস্থা গ্রহণ করি এবং প্রশাসনকে জানাই। কেউ যদি অনিয়ম করে আমরা কাউকে বিন্দুমাত্র ছাড় দিব না, তদন্তক্রমে ব্যবস্থা গ্রহণ করবো। মোবাইল কোর্ট আছে। গত 5 বছরে পদ্মা পাড়ের কয়েক হাজার মানুষের বসত ভিটা ও ফসলি জমি বিলীন হয়েছে নদীতে। নিউজ ডেস্ক, দেশ টিভি। সবজির বাজার পরিস্থিতি জানবো দর্শক। বরগুনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। মুসা, ছুটির দিনে সবজির বাজার দর কেমন দেখছেন?
অসংখ্য ধন্যবাদ। আমি এখন রয়েছে বরগুনা পৌরবাজার এলাকায়। প্রকৃতিতে যেমন তাপদাহ চলছে এবং সে তেমনই কিন্তু দামের ক্ষেত্রেও কিন্তু উত্তাপ ছড়াচ্ছে। আমি একটু যদি বলার চেষ্টা করি যে বরগুনায় যেহেতু 65 দিনের নিষেধাজ্ঞা চলছে, সে কারণে কিন্তু সবজির বাজারে কিন্তু দাম বেড়ে গিয়েছে। আমি একটু যদি দেখানোর চেষ্টা করি, বাজারে কিন্তু পর্যাপ্ত সবজির সরবরাহ থাকার পরে কিন্তু প্রতিটি সবজি 40 থেকে 50 টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। লাউ বিক্রি হচ্ছে আকার ভেদে 50 থেকে 60 টাকা এবং করলা বিক্রি হচ্ছে 40 টাকা, ঢেঁড়স বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে, পটলও 50 থেকে 60 টাকা দরে বিক্রি হচ্ছে, টমেটো 40 থেকে 50 টাকা দরে বিক্রি হচ্ছে এবং চিচিঙ্গা বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। কাঁচামরিচের কেজি কিন্তু 200 টাকা ছাড়িয়েছে এবং সর্বোপরি বাজারের অবস্থা কিন্তু প্রতিদিনই দাম বেড়েই চলছে। সপ্তাহের ব্যবধানে কিন্তু কোনো না কোনো সবজির দাম বাড়ছে। এবং আমি আরেকটা তথ্য আপনাকে জানিয়ে রাখি, বরগুনার এটি হচ্ছে খুচরা বাজার এবং এর 2 থেকে 3 মিনিটের পথ হচ্ছে পাইকারি বাজার। এই পাইকারি এবং খুচরা বাজারের মধ্যে দামের পার্থক্য 2 থেকে 3 গুণ। মাত্র 2 থেকে 3টি হাত ঘুরলে কিন্তু দাম বেড়ে যাচ্ছে এবং যে কারণে কিন্তু সাধারণ যে মানুষ রয়েছে তারা কিন্তু সবসময় কষ্টের মধ্যে থাকছে। এবং এখানে একটি যেহেতু মাছের সরবরাহের উপর নির্ভর করে বাজার, যেহেতু বরগুনা মৎস্য অধ্যুষিত এলাকা, মাছ বেশি থাকলেই কিন্তু তখন কিন্তু সবজির দাম বা মাংসের দাম কমে যায়। এখন মাছের যেহেতু নিষেধাজ্ঞা চলছে, মাছ ধরার উপর অবরোধ চলছে, সে কারণে কিন্তু সবজির দাম হু হু করে বাড়ছে এবং সাধারণ মানুষ কষ্টে দিন পার করছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। মুসা, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, সবজির বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মুসা। দেখছেন সংবাদ সকাল। রাস্তা, নদী, জলাশয় বা বিল কিছুই নেই, তবুও খোলা মাঠে স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে প্রায় 3.5 কোটি টাকা মূল্যের একটি ব্রিজ নির্মাণ হচ্ছে শেরপুরের প্রত্যন্ত গ্রাম করইতলে। স্থানীয়রাও এটি নির্মাণের পেছনে পাচ্ছেন না কোনো যুক্তি। তবে স্থানীয় সরকার বিভাগ বলছে ব্রিজ নির্মাণ শেষে উভয় পাশে করা হবে সড়ক। সহকর্মী রফিক মজিদের তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। কোনো রাস্তাঘাট বা কোনো জলাশয়, এর উপরও নির্মাণ করা হচ্ছে ব্রিজ। স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে 64 মিটার দৈর্ঘ্যের এই ব্রিজটি নির্মাণে ব্যয় করা হচ্ছে প্রায় 3.5 কোটি টাকা। এই ব্রিজটি নির্মাণ হচ্ছে শেরপুর সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের সর্বশেষ প্রান্ত করাইতলা গ্রামে। অথচ স্থানীয় গ্রামবাসী জানে না রাস্তা নির্মাণ না করে ব্রিজটি কেন নির্মাণ করা হচ্ছে। এত টাকা খরচ করে ব্রিজ হইতেছে, রাস্তা না হলে যদি জনগণ আমরা যাতায়াত না করতে পারি, তাহলে তো এই ব্রিজের কোনো 2 পয়সার মূল্যায়ন হয় না। এই রাস্তা হলে তাহলে সেই ব্রিজের কামে লাগবো, নাহলে 2 আনা পয়সার কাজে লাগবো না। তা না হলে তার ব্রিজের কোনো কাজের ফায়দা নাই। তবে স্থানীয় জনপ্রতিনিধি বলছে ব্রিজ নির্মাণের পর তৈরি করা হবে রাস্তা। আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন কলসপাড়ের চেয়ারম্যানের সাথে আমার কথা হয়েছে, ওনারা বলেছে অনতি বিলম্বেই সেই ব্রিজের সংযোগ রাস্তাটা ওনারা করে দিবেন। এদিকে স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান ব্রিজও হবে রাস্তাও হবে। তার দাবি এতে কোনো সরকারি টাকা অপচয় হবে না। রাস্তা এবং ব্রিজ একসাথেই হবে, কোনো অপচয় হওয়ার সম্ভাবনা নেই। এগুলি ফিজিবিলিটি স্টাডি করেই ব্রিজ এবং রাস্তাটা টেন্ডার করা হয়েছে। ব্রিজ নির্মাণের পর যদি রাস্তা নির্মাণ না করা হয় তবে সরকারের পুরো অর্থই বিফলে যাবে মনে করছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। আন্তর্জাতিক প্রসঙ্গ। এক বন্যার ভয়াবহতা কাটিয়ে না উঠতেই আবারও নতুন করে দুর্যোগের মুখে ব্রাজিল। ভারী বৃষ্টিপাতে তলিয়ে গেছে দক্ষিণাঞ্চলের শহর পোর্তো আলেগ্রে। বৃহস্পতিবার ব্রাজিলের রিও গ্রান্ডে দো সুল রাজ্যে মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়। এতে নতুন করে দেখা দিয়েছে বন্যা। প্রবল বর্ষণে তলিয়ে গেছে রাস্তাঘাট সহ শহরের বেশিরভাগ জায়গায়। পাহাড়ি ঢলে পরিস্থিতি আরও অবনতির শঙ্কা রয়েছে। আটকে পড়াদের উদ্ধার তৎপরতায় নেমেছে জরুরি বিভাগ। একের পর এক বন্যা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশটির কর্তৃপক্ষ। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার নিজ জন্মভূমি মাশহাদে শায়িত হন তিনি। প্রেসিডেন্টকে বিদায় জানাতে জড়ো হন লাখো জনতা। দোয়া ও মোনাজাতের মাধ্যমে রাইসিকে জানানো হয় শেষ বিদায়। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল্লাল মামুন। যেন এক টুকরো জনসমুদ্র, সবার গায়ে শোকের প্রতীক কালো পোশাক। উদ্দেশ্য একটাই, প্রিয় নেতা রাইসিকে বিদায় জানানো। কেঁদে ও ধর্মীয় কিতাব পড়ে দোয়া করা হয় সাবেক এই প্রেসিডেন্টের জন্য।
রাইসির জন্ম ও বেড়ে ওঠা ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে। সেখানে হয়েছে শেষ ঠিকানা। শহরটির ইমাম রেজার মাজারে দাফন করা হয় রাইসিকে। এই মাজারেই 3 বছর খাদেমের দায়িত্ব পালন করেছিলেন ইরানের সাবেক এই প্রেসিডেন্ট। বৃহস্পতিবার তেহরান থেকে মাশহাদে আনা হয় রাইসির মরদেহ। তেহরানের রেভলিউশনারি স্কোয়ারে রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের জানাজা অনুষ্ঠিত হয়। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির ইমামতিতে জানাজায় অংশ নেন লাখো মানুষ। এর আগে ঐতিহাসিক কুম শহরে আরেক দফায় জানাজা অনুষ্ঠিত হয়। আর প্রথম জানাজাটি হয় ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে। গেল 19 মে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান রাইসি। ওই সময় তার সঙ্গে একই হেলিকপ্টারে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান ছাড়াও আরও বেশ কয়েকজন। দুর্ঘটনায় প্রাণ হারান আকাশযানটিতে থাকা সবাই। 16 ঘন্টা রুদ্ধশ্বাস অভিযানের পর পাহাড়ি এলাকা থেকে মিলে তাদের মরদেহ। আব্দুল্লাল মামুন, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।